বয়স 30 পেরোলেও সালমা ছিল এখনো সিঙ্গেল, কেননা আজ পর্যন্ত তার কাউকে মনেই ধরেনি। তবে এতদিন পর এসে তার এমন একজন মানুষের সাথে বিয়ে ঠিক হয় যে ছিল সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু বিয়ের আগে অফিসের কাজে লন্ডনে গেলে সালমা তো সেখানেও একজনকে পছন্দ করে বসে। এতদিন তার জীবনে কেউ ছিল না, আর এখন তো একই সাথে দুজন মানুষ তার জীবনে এসে উপস্থিত হয়। এবার সালমা কি করবে? এই দুজনের মধ্যে থেকে সে কাকে বেছে নিবে, নাকি আজীবন তাকে সিঙ্গেলই থাকতে হবে? সেটাই দেখবো আজকের গল্প সিঙ্গেল সালমাতে। শুরুতে একটা অ্যাওয়ার্ড শো দেখানো হয়, যেখানে বছরের শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার বিতরণ করা হচ্ছিল। এ বছরের শ্রেষ্ঠ উদ্যোক্তার অ্যাওয়ার্ড জিতে নেয় সিকান্দার খান। জেমস ব্র্যান্ড নামক এক ভদ্রলোক সিকান্দার খানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়। স্টেজে উঠে সে সবার সামনে কিছু কথা বলে। অ্যাওয়ার্ড হাতে নিয়ে অ্যাওয়ার্ডের নাম বলতে পারে না সিকান্দার, কারণ ইংরেজিতে সে খুব কাঁচা। তাই ইংরেজি রেখে নিজের মাতৃভাষাতেই সে বক্তৃতা দেয়। সবাইকে উদ্দেশ্য করে বলে, যখন আমি শুনেছিলাম এই অ্যাওয়ার্ড আমাকে দেয়া হবে, আমি তখন আমার ওয়াইফকে বলেছিলাম যে আমরা মানা করে দেই, কারণ আমি ইংরেজি বলতে পারি না। সেখানে গিয়ে শুধু শুধু নিজের বেইজ্জতি হবে। কিন্তু আমার ওয়াইফ বলেছিল, সেখানে গিয়ে তুমি যাই বলবে মন থেকে বলবে, দেখবে সবাই তোমার কথা বুঝতে পারবে। তো সেও সেই অনুযায়ী তার মনের কথা বলে দেয়। আর স্টেজে তার এইসব কথাবার্তা শুনেই সবাই হাততালি দেয়, সবার কাছে তার কথা ভালো লাগে। এরপর সিকান্দার বলে, বেনারসের শাড়ি আমাদের দেশে অনেক বিখ্যাত। একবার সেই শাড়ির দিকে চোখ পড়লে কেউ আর চোখ ফিরিয়ে নিতে পারে না। সে বলতে থাকে, আমরা লন্ডনের বাইরে একটা ট্রিপে এসেছিলাম। শীতের রাতে বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম। হঠাৎ করেই মনে হলো শীতের পোশাক তো সবাই পরে, আর একই রং ঘুরিয়ে ফিরিয়ে শীতের পোশাকে দেয়া হয়। যদি বেনারসের রঙের মাধুর্য এই পোশাকগুলোতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে শীতের সময়ও নারীদের সৌন্দর্য কেউ আটকে রাখতে পারবে না। এই চিন্তা তো যে কারো মাথাতেই আসতে পারত, কিন্তু এই আইডিয়া সিকান্দারের মাথাতেই কেন এলো? লাখনৌয়ের ছেলে লন্ডনেই বা কিভাবে এলো? এই সব কিছু জানাতেই আমাদের পরিচয় করিয়ে দেয়া হয় সালমা রিজভী নামক এক নারীর সাথে। সালমা রিজভী পরিবারের সবচেয়ে বড় মেয়ে, বয়স 35 বছর। সে বেশ সুন্দরী, শিক্ষিত এবং একজন কর্মদক্ষতা সম্পন্ন নারী। সালমা পাবলিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করত। লাখনৌয়ের যেসব বড় বড় স্থাপত্য ছিল, সেগুলো নির্মাণের পেছনে তারও হাত ছিল। সালমার নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ ছিল না, নিজের মতো ভালোই ছিল সে। কিন্তু তার মায়ের বুকে একটাই কষ্ট বাসা বেঁধেছিল, আর সেটা ছিল সালমার বিয়ে। কিন্তু সালমাদের যেই বাড়ি ছিল, সেটা রাস্তগী নামক এক লোকের কাছে বন্ধক রাখা ছিল, যার কিস্তি মাসে মাসে সালমাই পরিশোধ করত। এই অবস্থায় বিয়ে করার চিন্তা করাটা খুবই বোকামি, তাই সে এসব চিন্তাও করে না। সালমার বাবার নাম নবাব হাসান রিজভী। স্বাধীনতার 75 বছর হয়ে গেলেও তিনি প্রত্যেক বছর অফিসে যেতেন নিজের 15 রুপি উসুল করতে। তিনি বলতেন, এটা শুধু 15 রুপি না, বরং আমার নবাব হওয়ার প্রমাণ। নবাব সাহেব তো নিজের বংশমর্যাদা রক্ষা করতে ব্যস্ত, অথচ তার মেয়েকে এলাকার দুষ্ট ছেলে পেলে সুযোগ পেলেই বিরক্ত করত। সালমার গাড়ির মাঝে নিজেদের নাম্বার লিখে রাখত। সালমা তো এসবে পাত্তাই দিত না। অফিস থেকে লোন নিয়ে নিজের 3 বোনের বিয়েও দেয় সালমা। সব দায়িত্ব সে নিজ হাতে পালন করে। ছোট বোনের বিয়েটাও বেশ ধুমধাম করে করে, একদম নিজের খরচে। পরিবারের সবকিছুর দায়িত্ব ছিল এই সালমার উপরেই। পরিবারের হাল নিজের হাতেই সে ধরে রেখেছিল। আর এজন্যই সুন্দরী, শিক্ষিত এবং ভালো চাকরি থাকা সত্ত্বেও সালমা এখনো সিঙ্গেল। তো ছোট মেয়ের বিয়ের পর বড় মেয়ের জন্য পাত্র দেখতে সালমার মা একটা ঘটকের কাছে যায়। ঘটক জিজ্ঞেস করে, বয়স হয়ে গেছে এত, অথচ বিয়ে হয়নি, মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি? সালমার মা বলে, না, আমার মেয়ে সুপারভাইজিং ইঞ্জিনিয়ার। সালমার বাবার ছেলের শখ ছিল, তাই সালমার পর তারা আরও বাচ্চা নেয়। আর 4 মেয়ের পর অবশেষে তাদের এক ছেলে হয়। সালমার 18 বছর বয়সে আমাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। ঘর আর বোনদের খুশির জন্য নিজেকে আটকে ফেলেছে সালমা। এমনিতে আমার মেয়ে খাঁটি সোনা, তার মধ্যে কোনো ভেজাল নেই। ঘটক তখন বলে, আপনি তো লাখনৌয়ের ছেলেদের চেনেনি, সবাই ক্যাটরিনা কাইফ খোঁজে। সালমার মা এটা শুনে বলে, আমি শুধু সালমার জন্য সৎ আর ভালো ছেলে চাই। ঘটক বলতে থাকে, এখন তো আর ছেলে না, বরং আরেকটু বেশি বয়সের পুরুষ দেখেই আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। তবে চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ঘটকের কাছ থেকে আশ্বাস পেয়ে সালমার মা বাড়ি ফিরে আসে। এদিকে অফিস যাওয়ার সময় সালমা দেখে তার গাড়িতে আবারও নাম্বার লেখা। সেই সব পরিষ্কার করে সালমা অফিসে চলে যায়। অফিসে কাজ করার সময় একজন ছেলে বলে, আপনারা একই সাথে অফিসের কাজ সামলান আর বাড়ি গিয়ে ঘরের কাজও সামলান, একেই বলে নারী শক্তি। মহিলাটি বলে,
নারী শক্তি কিনা তা তো জানি না, তবে কাজ তো এজন্যই করি যাতে পরিবার ভালো থাকে। তাছাড়া আজ আমার ছোট মেয়ের জন্মদিন। জন্মদিনের থিম সুপারম্যান আর স্পাইডারম্যান। ছেলেটি নারী শক্তি নিয়ে সালমার কাছে এরপর জানতে চায়, কিন্তু এসবে পাত্তা না দিয়ে সালমা তার কাছে তাকে দেয়া ফাইল কমপ্লিট হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। এতে তো ছেলেটা থতমত খেয়ে যায়। এরপর ধীরে ধীরে বলে, হয়ে যাবে। সালমা তখন বলে, সন্ধ্যার মধ্যেই আমার ফাইলটা লাগবে, কাজে মনোযোগ দিন। এসব নারী শক্তি নিয়ে বেশি চিন্তা করতে থাকলে কোনো নারী আপনার জায়গাও একদিন নিয়ে বসে থাকবে। এ কথা শুনে সবাই হাসতে থাকে। সালমা এরপর নিজের কাজ কমপ্লিট করে বসের কাছে জমা দিতে আসে। তখন বস বলে, কিছুদিন আগেই তুমি তোমার এক বোনের বিয়ের জন্য লোন নিয়েছো, এখন আর এক বোনের হাজবেন্ড দোকান করার জন্য তোমার কাছে টাকা চাইছে। দেখো, তুমি একটা ট্যালেন্টেড মেয়ে, তোমারও একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি এভাবেই নিজের পরিবারের সব ঝামেলা নিজের কাঁধে নিয়ে বসে থাকো তাহলে তোমার আর কোনো ভবিষ্যৎ থাকবে না। সালমা তখন হেসে দেয় আর বলে, আমি এই বিষয়ে খেয়াল রাখবো। এই বলে সালমা সেখান থেকে চলে যেতে গেলে বস বলতে থাকে, লন্ডন থেকে কিছু ব্রাউজার আসবে, সেগুলো একটু দেখে নিও। সালমা বলে, ঠিক আছে। এই বলে বসের কাছ থেকে সে বিদায় নেয়। বাড়িতে আসতেই সালমার ছোট ভাই সালমার কাছে একটা ক্রিকেট ব্যাটের জন্য ৮,০০০ টাকার আবদার করতে শুরু করে। তখনই দেখা যায় সালমার বোন সাবালা তার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি এসে উঠেছে। সে বলতে থাকে, আমি আর ওর সংসার করব না। সালমার মা এসব দেখে বলে, এ আর নতুন কি, রোজই তোমার এই একই নাটক। সালমার মায়ের পর সালমাকে চা খেতে দেয় আর বলে, এসব কথায় কান দিস না, তুই তোর চাটা শেষ করতো। কিন্তু সালমা তো চা খায় না। সে তার বোনকে জিজ্ঞেস করে, কি হয়েছে, খুলে বল দেখি। সাবালা তখন বলে, ফারাজের ভাই বাড়ি বানিয়ে ফেলেছে। ৬ বছর ধরে আমি বলে যাচ্ছি, কিন্তু আমার কথায় কানই দিচ্ছে না। এখন তার বাবা মায়ের দায়িত্ব আমাদের একার উপরে। তুমি এখন বুঝিয়ে বলো ফারাজকে, যাতে বাচ্চাদের নিয়েও একটু ভাবে। সালমার মা বলে, এসব কথা সালমাকে বলে কি লাভ? তাকে কি আলাদিনের চেরাগ পেয়েছো নাকি? বাইরে ওর অনেক কাজ আছে, এসব নিয়ে পড়ে থাকার সময় নেই ওর। পাশ থেকে তখন সুবহান বলে ওঠে, আপু আমাকে ব্যাট কিনে দিবে? এ কথা শুনেও সালমার মা খুব ক্ষেপে যায়। এই সময় তাদের বাড়িতে আসে রাস্তকি। সালমা জিজ্ঞেস করে, হঠাৎ আপনি এখানে? রাস্তকি বলে, আমি নবাব সাহেবের বন্ধু, মাঝে মাঝে তার খবর নিতে চলে আসি। তাছাড়া এবার আমার কাছে এমন এক উপায় আছে যার দ্বারা আপনাদের সব কষ্ট দূর হয়ে যাবে। একজন বিল্ডার আছে যেই ভবনটাকে হোটেল বানাতে চায়, আপনাদের বাড়িও গোমতী নগরে শিফট করে দিবে আর সব ঋণও মাফ করে দিবে। এ কথা শুনে সালমার ভাই সুবহান বলে, আপনার কথার মতো আমিও তাহলে একটা কথা বলি, আপনি আমাকে ৮,০০০ টাকা ধার দিন, এরপর যেদিন আমি ইন্ডিয়া ম্যাচ খেলবো সেদিন আপনাকে বাকি টাকা ফিরিয়ে দিব, কি দিবেন? এ কথা শুনে রাস্তকি একটু হকচকিয়ে যায়। এরপর সালমা বলে, উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন, এখন আপনি আসতে পারেন। সে তো এবার রাগ ঝাড়তে শুরু করে আর বলে, মানুষের এজন্যই ভালো করতে নেই। আর এদিকে সাবালাও সালমাকে বলতে থাকে যে, তুমি আজই ফারাজের সাথে কথা বলবে, না হয় সে কখনোই বুঝবে না। তুমি আজকে আমার সাথে চলো। এদিকে সালমার চায় মাছি পড়ে যায়, তাই তার চা আর খাওয়া হয় না। সালমার মতো এই সব কিছু দেখতে থাকে। এরপর কি মনে করে সে ঘরে চলে যায়। আর সাবালা, সুবহান আর ওই লোকটা একের পর এক কথা বলতেই থাকে। সালমাও সবাইকে থামাতে থাকে। সে সাবালাকে আশ্বাস দেয়, সাবিহার স্বামীকে দোকান করার ব্যবস্থা করেছি, তোমারটাও হবে, তুমি চিন্তা করো না। সালমার মা তখন ঘরের ভেতর থেকে কোরআন শরীফ নিয়ে আসে আর বলে, তুমি কোরআন ছুঁয়ে বলো তুমি বিয়ে করবে। হঠাৎ করে মায়ের এই আবদার আর অন্যদিকে সবার চেঁচামেচি। তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও মাকে থামাতে কোরআনের উপর হাত রেখে সালমা বলেই ফেলে যে হ্যাঁ, সে বিয়ে করবে। এ কথা শুনে সবাই যেন থমকে যায়। পরের দিন সালমা এসব কথা তার বান্ধবী রত্নাকে জানায়। সে বলে, যা হয়েছে ভালোই হয়েছে, বিয়েটা এবার করেই ফেল, শুধু তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলিস না, তাহলে পাগল হয়ে যাবি। আমার 2 জন আছে তো, একজনের তো আবদারের শেষ নেই, আর আরেকজন ব্যাটম্যান হতে চায়। বাবা না আসা পর্যন্ত সে ঘুমাবেই না। তুই বল তার ঘুমানো বাবাকে দিয়ে আমি কি করব? সালমা তখন মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে এসব অ্যাভয়েড করার চেষ্টা করছি, আর তুই চলে গেছিস বাচ্চা কাচ্চায়। মা তো অনেক ইমোশনাল হয়ে গেছে জানিস, এজন্যই এমন করছে। এটা লাখনাও, এখানে ছেলেরা সব যুবতী মেয়ে চায়, আর আমার মা 33 বছরের মেয়ের জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছে। এটা কি আদৌ সম্ভব? রত্না তখন বলে, এটা তোর মায়ের মাথা ব্যথা, নিজের কথা ভাবছিস না ভালো, অন্তত নিজের মায়ের কথাটা রাখ। তখনই মেয়েটার ছেলে তাকে ডাকলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে শুরু হয় পাত্র দেখার পর্ব। প্রথম পাত্র একজন মাওলানা, তাই সে সালমাকে দেখে বলে, মহিলারা চাকরি করবে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিজাব থাকাটা আবশ্যক। তাছাড়া মহিলাদের বাইরের কাজের থেকে ঘরের কাজটাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এসব শুনে সালমার মোটেও ভালো লাগে না। তার উপর দেখতে আসা পাত্রীকে মাওলানা সাহেব বোন বলে সম্বোধন করে ফেলে। অন্যদিকে আর এক পাত্র যার বউ মারা গেছে,
আর সে একজন সাহিত্যিক। তার একজন ছেলেও আছে। ভেতরের ঘর থেকে মদের বোতল নিয়ে আসে সে, আর জিজ্ঞেস করে, এটা কি বাবা? সে তখন হাসতে হাসতে বলে, আমরা আসলে সাহিত্যিক মানুষ তো, এসব না খেলে মাথায় কাব্য আসে না। এ কথা শুনে সালমার তো মাথা ঘুরে যায়। এরপরের পাত্রকে দেখতে এলে পাত্রের মা বলে, প্রথম বউ তো বংশের আলো দিতে পারেনি, তাই আরেক বিয়ে করাচ্ছি। এসব শুনে সালমার তার মা সেখান থেকে বেরিয়ে আসে। অর্থাৎ একটা পাত্রও তাদের মন মতো হয় না। দৃশ্য চলে যায় পরের দিন সকালে। অফিসে যাওয়ার সময় সালমা আবারও তার গাড়িতে ছেলেদের নাম্বার দেখতে পায়। সালমার এবার খুব রাগ হয়, তাই সে গাড়িতে লেখা সেই নাম্বারে কল দিয়ে বসে। যে ছেলেটা প্রতিদিন গাড়িতে তার নাম্বার লিখত সে বেশি দূর যায়নি, তাই দরজার কাছে যেতেই ছেলেটার ফোনে সালমার কল আসে। সালমাও তখন সুন্দর করে বলতে থাকে, আপনি আমাকে প্রতিদিন স্যাটিসফাই করার কথা বলেন, তাহলে আপনাকে পাওয়া যায় না কেন? এতে ছেলেটা বলে, আমাকে তো রাতে পাওয়া যাবে, রাতে চলে আসবেন। সালমা এরপর জিজ্ঞেস করে, তাই নাকি? তাহলে রাতে কোথায় আসতে হবে সেটাও বলে দিন। এসব কথা বলতে বলতে সালমা ছেলেটিকে খুঁজতে থাকে, আর একসময় পেয়েও যায়। এরপর ছেলেটাকে সালমা ইচ্ছে মতো পেটায়। পাশেই ছেলেরা ক্রিকেট খেলছিল, সেই ব্যাট দিয়ে পিটিয়ে ছেলেটাকে বিদায় করে সে, আর সেখানে বসে খুব কাঁদতে থাকে। এরপর দেখানো হয় সিকান্দারকে, যে স্কুলের সামনে তার মা আর বোনের জন্য অপেক্ষা করছিল। তখন একটা মহিলা এসে বলতে থাকে, এই বয়সে কলেজের সামনে এসে মেয়েদের ডিস্টার্ব করছো, লজ্জা করে না? একথা শুনতেই তো সিকান্দারের মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসব উল্টোপাল্টা বলছেন আপনি? আর এই বয়সের মানে কি? আপনার থেকে 2-1 বছরের ছোট আছি আমি। এই শুনে তো মহিলাটি বলতে থাকে, এখনই পুলিশের কাছে কল দিয়ে জেলের ভেতর ঢুকিয়ে দিব, বুড়ো বয়সে ভীমরতি। সিকান্দার বলে, আরে আপনি মহিলা মানুষ, তাই সম্মানের সাথে কথা বলছি, আর আপনি পুলিশকে কল দিলে দিন, আমিও তাহলে মানহানির মামলা করব। তাদের মধ্যে এসব কথা কাটাকাটি হচ্ছিলই। এর মাঝেই সিকান্দারের মা বোন চলে আসে, আর এতে সেই মহিলাটিও তার ভুল বুঝতে পারে আর সরি বলে। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে যায় পাত্রী দেখার উদ্দেশ্যে। আসলে সিকান্দার সালমাকে দেখার উদ্দেশ্যেই এখানে এসেছে। সালমাও ঠিক সময় মতোই চলে আসে। প্রথম দেখাতেই সালমাকে সিকান্দারের ভালো লেগে যায়, কিন্তু সালমা এসে সিকান্দারকে একান্তে কথা বলার জন্য ডাকে। দুজনে বাইরে এলে সালমা বলে, আমার মা আসলে আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে, আমি এসবে ইন্টারেস্টেড না। সিকান্দার তখন নিজের মুগ্ধতা কাটিয়ে বলে, আসলে আমার মাই এসব করতে থাকে। মা বলে, আমাকে নাকি বচ্চনের মতো দেখতে। এটা মায়ের মনে হয়, আমার না। ছোটবেলায় বাবা মারা যান, আর এরপর পরিবারের সব দায়িত্ব আমার কাঁধে চলে আসে। আমার বোনটাও ছোট ছিল, আল্লাহর রহমতে তাকেও ভালো জায়গায় বিয়ে দিয়েছি, একটা স্যুটের দোকান দিয়েছি, সেটা চললেই আমাদের কাজ হয়ে যাবে। আর এসব করতে করতেই বয়স একটু বেশি হয়ে গেছে, কিন্তু মা ভাবে এখন আমাকে দেখতে কোনো অংশে কম না। আপনাকে আসতে দেখে শুধু তাকিয়েই ছিলাম, আপনাকে দেখেই বুঝে গেছি আমি আপনার যোগ্য না। আপনি সরকারি ইঞ্জিনিয়ার, আর দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। আপনার ছবি কেউ আগে দেখিয়ে দিলে এখানে আসার সাহস করতাম না, এখন যখন চলেই এসেছি মান সম্মান তো সবারই আছে বলুন। আপনি যদি এই সম্পর্কে না করে দেন, যদিও জানি আপনি মানাই করবেন, কিন্তু একটা ছোট রিকোয়েস্ট আছে, আমাকে অপমানিত করবেন না। এসব বলে সিকান্দার ভেতরে চলে আসে। সিকান্দারের কথাগুলো সালমার খুব ভালো লাগে। দেখা করা শেষে সালমা তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিনই সে সিকান্দারের দোকানে যায়, আর সিকান্দারকে জানায় সে দুপুরে লাঞ্চের সময় তার সাথে কথা বলতে চায়। সিকান্দার তো কখনো ভাবেইনি যে সালমার সাথে তার আবারও দেখা হবে, তাই এতই অবাক হয় সে যে হা করে থাকে, আর নিজের কথা বলার শক্তিই যেন হারিয়ে ফেলে। ইশারায় শুধু বলে সে অবশ্যই আসবে। এবার দুপুরে সিকান্দার সুন্দর করে সেজেগুজে সানগ্লাস লাগিয়ে চলে আসে সালমার সামনে। ওয়েটারের সাথে ভুলভাল ইংরেজি বলে সালমাকে ইমপ্রেস করার চেষ্টা করে সে। তখন সালমা বলে, আপনার কেন মনে হচ্ছে আপনার আমাকে ইমপ্রেস করা দরকার? সিকান্দার তখন নিজের সানগ্লাস খোলে আর বলে, আসলে আমি তো আগেই বলেছিলাম আপনি আমার যোগ্যতার বাইরে। আজ পর্যন্ত এত সুন্দর মেয়ের সাথে কথা তো দূরের কথা, চোখেও দেখিনি। সালমা বলে, আপনি আমার থেকে কম বা বেশি কিছু না, আপনি আমার মতোই। কাল যখন আপনি আপনার জীবনের কথা বলেছেন তখন মনে হয়েছে আপনি আর আমি একই রকম। আমার ছোট ভাই এখনো পড়াশোনা করছে, ওর পড়ালেখার দায়িত্ব আমরা নিব। তাছাড়া আমাদের বাড়িও বন্ধক দেয়া, আর আমি যেই কাজ করি সেটা আমার খুব ভালো লাগে, আর সেই কাজে আমি অনেক দক্ষ, তাই কাজ আমি সবসময় করতে চাই। এতে কি আপনি রাজি আছেন? সিকান্দার বলে, অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। সালমা তখন একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে, আমাকে ইমপ্রেস করার জন্য এমন অদ্ভুত পোশাক পরার দরকার নেই। সালমা তাকে বিয়ে করার জন্য রাজি আছে এটা বুঝতে পেরে তো সিকান্দার অনেক খুশি হয়ে যায়। বাসায় গিয়ে মা আর তার বোনের জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসে, বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে, আর সারাদিন খুশিতে নাচতে থাকে। সালমাকে পেলে তার জীবনটাই ধন্য এরকম ভাবতে শুরু করে সিকান্দার। দেখতে দেখতে
এঙ্গেজমেন্টের দিন চলে আসে। পরিবারের সবাই মিলে হাসি খুশির মাঝেই দিনটা সেলিব্রেট করে। আর এখানে সবচেয়ে বেশি খুশি থাকে সিকান্দার নিজে। এরই মাঝে সালমার বস ইশারায় সালমাকে ডাক দেয় আর বলে, অফিসের কাছে তোমাকে 2 মাসের জন্য লন্ডন যেতে হবে। অনুষ্ঠান শেষে তার বাবা মাকে এই কথা জানালে সালমার বাবা বলে, 2 মাসের জন্য লন্ডন গেলে তোমার বিয়ের কি হবে? বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। সালমা তখন বলে, লন্ডন গিয়ে ট্রেনিং নিতে পারলে আমাদের লখনউ শহরের মতো উন্নত হবে, তাই লন্ডন যাওয়াটা জরুরি। এসব কথা বলতে বলতেই সিকান্দার সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কে লন্ডন যাচ্ছে। সালমা তখন তাকে সব খুলে বলে। এরপর সিকান্দার বলে, 40 বছর অপেক্ষা করতে পেরেছি, আর 2টা মাস পারবো না তা কি করে হয়? আপনি অবশ্যই লন্ডন যাবেন, আমি আপনাকে ব্যান্ড পার্টির সাথে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবো। সিকান্দার রাজি হয়, সালমাও খুব খুশি হয়ে যায়। এয়ারপোর্টে সবাইকে বিদায় দিয়ে এরপর লন্ডনে পাড়ি জমায় সে। অফিসের সবাই মিলে লন্ডনের এয়ারপোর্টে চলে আসে আর এয়ারপোর্টের বাইরেই সে দেখতে পায় তাদেরকে রিসিভ করার জন্য একটা গাড়ি রাখা আছে। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে মিত নামের একটা ছেলে আর লন্ডনে তাদেরকে স্বাগতম জানায়। এদিকে সালমার কলিগরা সবাই মিতকে ড্রাইভার ভেবে উল্টো পাল্টা বলতে থাকে, যেমন লন্ডনে আপনি কত টাকা ইনকাম করেন, দেশের ড্রাইভারদের জীবন কেমন। তাছাড়া মিতকে ড্রাইভার ভেবে তারা তাকে দিয়ে লাগেজ নামানোর কাজটাও সেরে ফেলে। কিন্তু সালমা এই ধরনের কোনো আচরণই করে না। হোটেলে আসার পর সালমাকে মেসেজ দেয় সিকান্দার। সে জানায় সালমাকে সে অনেক মিস করছে। পরের দিন সবাই মিলে পৌঁছে যায় সেই কোম্পানিতে যেখানে তাদের ট্রেনিং দেয়া হবে। সেখানে এই বিষয়ে কথা বলছিল কেট স্মিথ নামক একটা মেয়ে। মেয়েটি বলে, আগামী 3 দিনের জন্য আমি আপনাদের সুপারভাইজার এবং আমার বস একজন চিফ আর্কিটেক্ট আর একজন কনসাল্ট। তিনি আপনাদের টিমের হেড থাকবেন আর আপনারা নিশ্চয়ই তার সাথে এতক্ষণে পরিচিত হয়ে গেছেন। তার নাম মিত সেন সোহানি। একথা বলতেই সেখানে প্রবেশ করে মিত। এখানে মিতকে দেখে সালমা সহ সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই তো মিতের সামনে একটু অস্বস্তি বোধ করে। মিত বলতে থাকে, আপনার এই 2 মাস আমার সাথে আমাদের প্রজেক্টগুলো অবজার্ভ করবেন আর লখনউ এই সব প্রজেক্ট কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ডিসকাস করা হবে। এসব বলে মিত চলে গেলে সালমা মিতের পেছন পেছন যায় আর তাকে ডেকে বলে, আমরা সবাই খুব দুঃখিত। মিত তখন বলতে থাকে, কেন দুঃখিত কেন? ড্রাইভার বলার জন্য? সেসবে আমি কিছু মনে করিনি, তবে যদি ড্রাইভারের স্যালারি জিজ্ঞেস করার জন্য আর ড্রাইভারকে দিয়ে লাগেজ নামানোর জন্য সরি বলতে চান তাহলে অবশ্য মানা যেতে পারে। সালমা বলতে থাকে, আসলে এটাই ওনাদের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো এজন্য কেউ বুঝতে পারেনি। মিত তখন জিজ্ঞেস করে, আপনি এর আগে গিয়েছিলেন ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটে? সালমা বলে, না যাইনি। মিত তখন বলতে থাকে, আপনি তো এমন কিছু বলেননি আর একা আপনিই সরি বলার জন্য এসেছেন। সালমা তখন বলে, তারা আসলে বুঝতে পারেনি, তাদের হয়ে আমিই বলছি, এমনিতে তারা খুবই ভালো। মিত বলে, এটা হচ্ছে নিজেদের বিবেকের ব্যাপার, আর আপনার কি অভ্যাস আছে নাকি সবার খেয়াল রাখার? এসব বলে মিত সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে সবাই মিলে সাইট ভিজিট করা শুরু করে। লন্ডনের নানান জিনিস দেখে সবারই খুব ভালো লাগে। সালমাও একটু মডার্ন ড্রেস পরা শুরু করে, পাশাপাশি তাদের কাজও চালিয়ে যেতে থাকে। একদিন মিত সবাইকে একটা ডিজে ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করে। সবাই সেখানে চলে আসে, যদিও তারা সবাই একটু হেজিটেট ফিল করছিল, তাও মিতের কথা রাখতেই সবাই সেখানে আসে। মিত সেখানে গান বাজাচ্ছিল আর তার গার্লফ্রেন্ড জয়া সবাইকে ড্রিঙ্ক অফার করতে থাকে। সালমা তখন বলে, আমি এসব খাই না। সালমার সাথে সবাই মানা করে, কিন্তু যখন শোনে ড্রিঙ্কস ফ্রিতে খাওয়া যাবে তখন সালমা বাদে সবাই ড্রিঙ্ক করতে চলে যায়। সালমা তখন মিতের গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করতে থাকে। সালমা মেয়েটাকে জিজ্ঞেস করে, মিত কি সবসময় এমন ট্যালেন্টেড ছিল? মেয়েটা বলে, আমার সাথে মিতের পরিচয় হয়েছে 3 বছর আগে। একটা মিউজিক ফেস্টিভ্যালে ওর সাথে আমার দেখা হয়। সেখানে মিত মিউজিক বাজাচ্ছিল আর ছবি তুলছিল। জয়া সালমাকে একটা মডেলিং এর অফার দেয়। এরপর এতে সালমা বলে, না বাবা, আমি এত সব করতে পারবো না, আমার লাইফ আমি এসব করিনি কখনো। জয়া তখন বলতে থাকে, লাইফ তো মাত্র শুরুই হলো, আমিও তো এটাও জানি না কাল আমি কি করব। তো এখানে সবাই এনজয় করা শেষে হোটেলে চলে আসে। সবাই মিতকে সুন্দর এনজয়েবল নাইট গিফট করার জন্য ধন্যবাদ জানায়। সালমা তখন তাকে বলতে থাকে, থ্যাংক ইউ ফর গ্রেট নাইট। এটা বললে মিত বলে, তোমার আবার গ্রেট নাইট হলো কিভাবে? তুমি তো ড্রিঙ্কসও করলে না, আবার নাচানাচিও করলে না, চাইলে আমার সাথে কফি খেতে পারো। সালমাও তখন মিতের কথায় রাজি হয়ে যায়। সালমা মিতকে শেয়ার করে ক্লাবের মেয়েটি তাকে মডেলিং করার অফার দিয়েছে। মিত তখন সালমাকে এ ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করলে সালমা বলে, আমি মডেলিং এর মও জানি না। মিত বলতে থাকে, তাহলে শিখতে সমস্যা কোথায়? সালমা বলে, আমাদের লখনউতে এত স্বাধীনতা নেই যে যা ইচ্ছা তাই করব। সবার ভেতরে তো অত সাহস থাকে না যে সমাজের বিরুদ্ধে যাবে। মিত বলে, সোজাসুজি কেন বলছো না তোমার বিয়ে হচ্ছে, এজন্য নিজের মন মতো চলতে পারবে না? সালমা বলে, হ্যাঁ আমিও দেখব জয়ার সাথে বিয়ে হলে আপনার স্বাধীনতার কি হাল হয়।
মিত বলে বিয়ে? জয়া এই কথা শুনলে নিজেই নিজেকে শেষ করে দিবে। আমরা ওপেন রিলেশনশিপে আছি। সালমা তখন জিজ্ঞেস করে, ওপেন রিলেশনশিপ মানে বিয়ে ছাড়াই একসাথে থাকছেন? মিত বলে না, সেটা হচ্ছে লিভ ইন। ওপেন রিলেশনশিপ হচ্ছে যখন একসাথে থাকি তখন একরকম, আর যখন আলাদা থাকি তখন নিজের মতো। কেউ কাউকে জবাবদিহি করতে হয় না। তাছাড়া জয়ার একটা গার্লফ্রেন্ডও আছে। এ কথা শুনে সালমা হা হয়ে তাকিয়ে থাকে। এরপর মিত তার পরিবার সম্পর্কে বলে, আমার দাদা দাদি ইন্ডিয়ান ছিল, কিন্তু বাবা জন্মেছিল লন্ডনে, মা ইন্ডিয়ান ছিলেন। স্কুল জীবনে তারা একসাথেই পড়াশোনা করেছেন। এরপর ভালোবাসা, তারপর বিয়ে, আর তারপর আমি। যখন আমি 8 বছরের ছিলাম তখন তারা বুঝে ফেলেছিল তারা একসাথে থাকতে পারবে না, তাই তারা ডিভোর্স নিয়ে নেয়। এরপর দাদাই আমার দেখাশোনা করেছেন। সালমা তখন জিজ্ঞেস করে কেন? মিত বলে, কারণ বাবা ভেবেছিলেন তিনি একা আমার দেখাশোনা করতে পারবেন না, আর মা নিজের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন। আমি কাউকে দোষারোপ করি না, কারণ মা আমাকে একা জন্ম দেয়নি, তাই এটাতে কষ্ট পেয়ে লাভ নেই। এরপর দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে শুরু করে। মিত বলে, মানুষ যে কেন বিয়ে করে, এ কথায় সালমা বিয়ের ভালো দিকগুলো বলে, যে কিভাবে মানুষ বরকে দেখার জন্য ভিড় করে, বিয়েতে সবাই কত আনন্দ করে, এসব বর্ণনা করে। এদিকে সিকান্দার সবাইকে বিয়ের ইনভিটেশন পাঠাতে থাকে। মৃত থেকে জীবিত কোনো আত্মীয়কেই সিকান্দার বাকি রাখে না। তখনই সেখানে আসে সুবহান। সুবহান এসেছিল সালমার কাপড়ের মাপ নিয়ে, যেহেতু সামনে বিয়ে, তার মাপের বিয়ের কাপড় বানাতে দিতে হবে। সুবহান আসলে সিকান্দার তার হবু শালার জন্য তার বোনকে কফি বানিয়ে আনতে বলে, কিন্তু সুবহান বসতে চায় না। সে বলে, আমার ক্রিকেট ম্যাচ আছে। এ কথায় সিকান্দার জিজ্ঞেস করে, তুমি কার মতো খেলতে চাও, বিরাট কোহলি নাকি রোহিত শর্মা? সুবহান সুযোগ পেয়ে বলে, আপাতত কিছুই পারছি না, কারণ ব্যাট ভেঙে গেছে। এ কথা শুনেই সিকান্দার সুবহানকে একটা ব্যাট কিনে দেয়, আর সেই ছবি পাঠিয়ে দেয় সালমার কাছে। সালমাও সেটা দেখে খুশি হয়ে যায়। এদিকে সালমা সহ বাকি সবাইকে মিত একটা কার রেসিং স্পটে নিয়ে এসেছিল। সেখানে কিছু রেসার বলে, ইন্ডিয়ান ভার্সেস ইংল্যান্ডের একটা রেস হয়ে যাক, কিন্তু মিতের দলের কেউই তো এভাবে রেসিং কার চালায়নি, তাই সবাই না করে দেয়। তখন লোকটি একটু অপমান করেই কথা বলে, আর যেটা শুনে সালমা রেসিং কার চালাতে রাজি হয়ে যায়, আর প্রথমবারে এসে বাজি মাত করে ফেলে, আর তাদের সাথে জিতে যায়। সেই খুশিতে সালমাকে সবাই বিয়ার খেতে বলে। এত মানুষ এতবার বলছে, তাই সালমাও বিয়ার খেয়ে ফেলে। এরপর মিত সবাইকে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সালমা অনেক নাচে আর ড্রিঙ্ক করে। সকালবেলা সালমার ঘুম ভাঙলে সিকান্দারের কলে। সিকান্দারের কল ধরতেই সে বলে, আপনি কি ঘুমাচ্ছিলেন? আসলে আমাকে তো আপনি লন্ডনের ছবি পাঠাননি, বিয়ের পর আমাকেও নিয়ে যাবেন কেমন? আপনি কি কার্ডের স্যাম্পলগুলো দেখেছেন? সালমা বলে, আসলে আমি দেখিনি, কাল অনেক দেরি হয়ে গিয়েছিল সাইটের কাজের জন্য, তাই দেখার সময় পাইনি। সিকান্দার তখন কিছু মনে করে না। সে সালমাকে রেস্ট নিতে বলে ফোন রেখে দেয়। এদিকে নির্মলা দেখতে পায় সালমার ঘুম ভেঙে গেছে। সালমা বলতে থাকে, এসব তো হারাম, কি জন্য যে খেলাম। নির্মলা বলে, যখন আমি ছোট ছিলাম একটা ছেলে ছিল গৌরব, আমার পেছন পেছন ঘুরতো, আমাদের বাসার নিচে অনেক স্টাইল দিয়ে সিগারেট খেত, এমন ভাবে ধোয়া ছাড়তো মনে হতো আমিও একবার খেয়ে দেখি যে কেমন লাগে, কিন্তু খুব ভয় পেতাম। তবে একদিন সাহস করলাম আর ছেলেটাকে গিয়ে বললাম, সিগারেট খাওয়াবে? ছেলেটিও রাজি হয়ে গেল, বলল স্কুল শেষে ব্রিজের কাছে এসো। ভয়ে ভয়ে সেখানে গেলাম, আমাকে সিগারেট জ্বালিয়ে দিল, আর আমিও তাতে সুন্দর করে টান দিলাম। আর এরপর তো কাশি, চোখ নাক দিয়ে পানির বন্যা বয়ে গেল। তারপর আর কখনোই খাইনি, কিন্তু প্রথমবারের যে অনুভূতি তা আজও ভুলিনি। আসলে সমাজ আমাদের মেয়েদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেন নিজেদের ইচ্ছা মতো চলাটাও পাপ। তাই যদি সমাজের সামনে না করা যায় তাহলে আড়ালেই করা উচিত। নির্মলার মতো মানুষের মুখে এমন কথা শুনে সালমা হাসতে থাকে, আর সালমার হাসি দেখে নির্মলাও হাসতে থাকে। নির্মলার কথায় অনুপ্রাণিত হয়ে সালমা মডেলিং এর জন্য ছবিও তুলতে যায়। ক্লাবের সেই মেয়েটি সালমার কিছু ছবি তুলে দেয়। পরের দিন মিতের একটা বিজনেস ফাংশনে মিত সালমা রিজভিকে ইন্ট্রোডিউস করায়, যেটাতে সালমা অনেক খুশি হয় আর স্টেজে বক্তৃতাও দেয়। অনুষ্ঠান শেষ করে মিত আর সালমা সমুদ্রের কিনারায় হাঁটছিল। সমুদ্রের পাড়ে সবাই বিচের পোশাক পরেছিল, কিন্তু সালমা এবং তার কলিগরা ছিল ফর্মাল পোশাকে। সালমা বলে, সবার মন মানসিকতাই এখানে এসে বদলে গেছে। মিত জিজ্ঞেস করে, আর তোমার? সালমা বলে, আমারও বদলেছে। এতে মিত বলে, তুমি মানুষের সাথে মিথ্যা বলো না সেটা ঠিক, কিন্তু নিজের সাথে ভালোই মিথ্যা বলো। যদি তোমার মন মানসিকতা বদলেই যেত তাহলে এখন তুমি আমার পাশে না, বরং পানির মাঝে থাকতে। এ কথা বলে মিত সেখান থেকে চলে যায়। সালমাও তার মনের কথা শোনে আর বিচের পোশাক পরে পানিতে নেমে যায়। প্রথমে একটু অস্বস্তি লাগলেও পরে সালমা এনজয় করতে থাকে। এদিকে সমুদ্রের পাড়ে এক হানিমুনে আসা ইন্ডিয়ান কাপল ছবি তুলছিল। ক্যামেরাম্যান কাপলদের সাথে সালমারও একটা ছবি তুলে ফেলে। সালমার রুমের কি কার্ড ঠিক মতো কাজ করছিল না, আর তাই সালমা মিতকে ডেকে আনে। মিত দরজায় কার্ড লাগালে দরজা খুলে যায়। দুজনে তখন অনেকটা কাছাকাছি চলে আসে। দুজনের মাঝেই অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে, যার কারণে তারা একান্তে কিছু সময় কাটায়।
সালমার ফোনে তখন বাজতে থাকে সিকান্দারের কল। সিকান্দার আসলে ভিডিও কলে সালমাকে শাড়ি দেখাতে চাইছিল। সবাইকে সে বলতে থাকে যে সে বিদেশে কাজ করতে গেছে, নিশ্চয়ই ব্যস্ত আছে, কিন্তু এই কথাটা নিজেরই মানতে তার কষ্ট হয়, কেননা সালমা তার কল রিসিভ করছিল না। এদিকে সমুদ্রের পাড়ে ছবি তোলা কাপল সালমার ছবি সহ অনলাইনে তাদের ছবি পোস্ট করে। অন্যদিকে সালমা তার বান্ধবীকে মিতের সাথে যা যা হয়েছে সেই ব্যাপারে জানায়। সালমার বান্ধবী তখন বলে ওইটা লন্ডন, সেখানেই সবকিছুই নর্মাল, ভালোবাসার চক্করে আবার পড়তে যেও না, মজা করছো করতে থাকো, কিন্তু জীবন আর মজাকে গুলিয়ে ফেলো না। কথা শেষে সালমা ফোন রেখে দেয়। এদিকে সিকান্দার সালমাদের বাড়িতে ফল নিয়ে আসে আর বলে 3 দিন ধরে সালমা আমার সাথে যোগাযোগ করছে না, কি হয়েছে বুঝতেও পারছি না। সালমার মা তখন বলে আমাদের কাছেও 3-4 দিন ধরে কোনো কল আসেনি, হয়তো কাজের অনেক চাপ, আর এইসব জিজ্ঞেস করতে চাইলে ফোনেই জিজ্ঞেস করে নিও, না হলে তো ফলের দোকানদারদের লটারি লেগে যাবে। এদিকে সালমা চলে যায় তাদের ট্রেনিং এর পরবর্তী স্পটে। সেখানে মিত সালমাকে সুভানের জন্য একটা জার্সি গিফট করে আর বলে তোমার ভাই সুভানকে দিবে, আর বলবে এটা মিত দিয়েছে। সালমা বলে যদি জিজ্ঞেস করে মিতকে তখন কি বলবো? মিত বলে তাহলে বলবে বন্ধু। এরপর মিত বলে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেটা ট্রিপে ইনক্লুডই নেই, যাবে? সালমাও তখন যেতে রাজি হয়ে যায়। মিত এবার সালমাকে তার দাদা দাদির সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে তারা কিছু ভালো মুহূর্ত কাটায়। সালমান ও মিতের এইসব খুব ভালো লাগতে থাকে। পরের দিন তাদের ট্রেনিং এর শেষ দিন ছিল। সবাইকে সেই কোম্পানির পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেয়া হয়। সার্টিফিকেট নিয়ে ছবি তোলার সময় মিত কোথাও একটা চলে যায়, আর সেটা লক্ষ্য করে সালমা। সালমা তখন তার পেছন পেছন গেলে সে মিতকে খুঁজে পায় না। কয়েকজনকে জিজ্ঞেস করলে তারাও বলে দেখেনি। খুঁজতে খুঁজতে সিঁড়ির সামনে আসতেই সালমা দেখতে পায় মিত জয়াকে কিস করছে আর তাকে মিস করার কথা বলছে। এসব দেখে সালমার খুব খারাপ লাগে। এদিকে লখনৌতে বাবন নামের একটা ছেলে কম্পিউটারের দোকানে গিয়ে ইন্টারনেট চালাতে থাকে। বাবনের উদ্দেশ্য ইন্টারনেটে মেয়েদের ছবি দেখা। তো বাবন মেয়েদের ছবি দেখতে থাকে, আর সেই ছবি দেখতে গিয়েই সালমার বিচের ছবি বাবনের চোখে পড়ে। সে আর সময় নষ্ট না করে সোজা সেটা দেখিয়ে দেয় সিকান্দারের মাকে। সিকান্দার এসব জানতে পেরে বাবনকে রাস্তার মাঝে খুব মারধর করে আর বলে আমার হবু স্ত্রীর নাম মুখেও নিবি না, আমার হবু স্ত্রীর নামে বাজে কথা বললে তোদের হাল আরো খারাপ করে দিব। বাবন তো মার খেয়ে যাওয়ার সময় বলে আমি তো শুধু তোমার মাকে দেখিয়েছিলাম, আমাকে এভাবে অপমান করার জন্য এখন সেটা পুরো দুনিয়া দেখবে। পরের দিনই বাবন সালমার সেই ছবি পোস্টার বানিয়ে দেয়ালে লাগিয়ে দেয়, যেটা সবাই দেখতে পাচ্ছিল। তাছাড়া অনলাইনেও সালমার ছবি ভাইরাল করে দেয়া হয়। সব জায়গায় সালমার ছবি ভাইরাল হয়ে যায়। সবাই তো খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে। আর একসময় সালমার ছবি চলে আসে সালমার বাবার মোবাইলে। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা হয় তার পরিবারের। এদিকে 2 মাস পূর্ণ হয়ে গিয়েছিল আজ, তাই সালমা লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হবে। সালমার এয়ারপোর্টের বাইরে মিতের সাথে দেখা হয়। তার মনটা খুব খারাপ ছিল। মিত তখন বলে তোমার নাম্বারটা তো নেওয়া হলো না, তাহলে যোগাযোগ হবে কিভাবে? সালমা তখন বলে তার আর কোনো দরকার হবে না। এসব বলে সে এয়ারপোর্টে ঢুকে যায়। দেশে ফিরে আসতেই সব বোনকে একসাথে দেখে সালমা বলে ভালোই হলো, সবাই আমার জন্য এখানে চলে এসেছো, না হয় সবার বাড়ি গিয়ে দিয়ে আসতে হতো জিনিসপত্র। এই বলেই লন্ডন থেকে আনা উপহার সে সবাইকে দিচ্ছিল। বাবাকে সে তার উপহার দিলে সে তা ছুঁড়ে ফেলে দেয় আর বলে লন্ডনে কি বিজনেসের কাজে গিয়েছিলে নাকি আমাদের নাক কাটানোর জন্য? সালমার বোন সাবিহা বলে পুরো লখনৌ শহরে আপনার বেহায়াপনা এখন ভাইরাল হয়ে গেছে, বাইরে বের হওয়া যাচ্ছে না আপনার জন্য। আপনিই তো আমাদের বিয়ে দিয়েছিলেন তাই না? এখন আপনিই আমাদের তালাকের ব্যবস্থা করে দিবেন। এই বলেই সালমাকে সেই ছবি দেখায় সে। সালমা বলে আমাকে আপনারা লজ্জিত করতে চাইছেন? আমি বিদেশে ছিলাম, সেখানে পানির নিচে সবাই এসবই পড়ে। সালমার বাবা তখন ক্ষিপ্ত হয়ে বলে বেহায়া মেয়ে, বাড়ি বন্ধক ছিল কিন্তু কখনো মাথা নিচু করে হাঁটিনি আমি। আজ তোমার জন্য সবার সামনে আমার মাথা নত হয়ে গেছে। আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ তুমি। সালমা তখন বলতে থাকে আমার জন্য যদি আপনাদের এতই বদনাম হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে একটা কথা, ওই ছবিটা নিয়ে আমি মোটেও লজ্জিত নই, কারণ সেই ছবিতে আমি হাসি খুশি ছিলাম, আমার মন আনন্দে ভরা ছিল। কিন্তু সেসব আপনার চোখে পড়েনি, বরং আপনি দেখেছেন আমার কাপড়। এসব বলে সে চলে যেতে গেলে সালমার মা সালমাকে যেতে বারণ করে আর বলে কিছুদিন পরেই তোর বিয়ে। কিন্তু তার বাবা চিৎকার করে বলে যেতে দাও এই বেহায়াকে। কে এই বেহায়াকে বিয়ে করবে? সালমাও তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে রত্নাকে সবকিছু খুলে বলে, কিন্তু তার বান্ধবী ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেয় না। তাছাড়া সালমা মিতকেও ভুলতে পারছিল না, তাই সে বলে যা হয়েছে ভালোই হয়েছে, এখন সিকান্দারের চ্যাপ্টারও ক্লোজ হয়ে যাবে। তখনই সিকান্দার সেখানে চলে আসে। সালমা তখন রত্নাকে চা বানাতে পাঠিয়ে দেয়। সিকান্দার সালমাকে বলে আসলে আপনার ছবি ভাইরাল হওয়ার পেছনে আমারও একটু হাত আছে। সেদিন বাবন আমাদের বাসায় এসে মাকে এই ছবি দেখিয়েছিল। আমার তো এতে খুবই মেজাজ খারাপ হয়ে যায়, তাই তাকে আমি ইচ্ছা মতো মেরেছি, আর সেই ক্ষোভেই সেই কাজ করেছে। সালমা এসব শুনে বলতে থাকে যা হবার হয়েছে।
সিকান্দার বলে, হ্যাঁ আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, যা হবার হয়েছে। আমার বউ বোরকা পরুক বা বিকিনি, আমার এতে কোনো সমস্যা নেই। আর আমার সমস্যা না থাকলে আর মানুষের কি আসে যায়? সিকান্দারের মুখে এই কথা শুনে সালমা অবাক হয়ে যায়। সিকান্দার তখন বলতে থাকে, কার্ড আর মেনু তো ঠিক করাই আছে, এখন বাকিগুলো ঠিক করলেই হবে। সিকান্দার চলে গেলে সালমা খুবই চিন্তিত হয়ে পড়ে আর তার বান্ধবীকে বলে, এত ভালো মানুষকে কিভাবে মিথ্যা বলে বিয়ে করব? পরের দিনই দেখা যায় সিকান্দার সালমার বাবাকে বোঝাতে চলে যায়। তার মোবাইলে একটা ছবি দেখিয়ে সে বলে, আপনি চেনেন একে? এর নাম প্রিন্সেস ডায়ানা, নবাবের বংশধর ছিলেন, ইংল্যান্ডের রাজকুমারী ছিলেন, পুরো পরিবারের সাথে বিচেই পোশাকে ঘুরতেন। তাই বলছি আপনারও আপনার মেয়ের সাপোর্টে থাকা দরকার। আমি চাই আপনার মেয়ে সালমা তার বাবার বাড়ি থেকেই বিদায় নিয়ে তার শ্বশুর বাড়ি যাক। এদিকে সালমার বোন আর ভাইও সালমাকে আনার জন্য ব্যাগ নিয়ে রেডি হয়ে যায় আর বলে, যদি আপুকে না আনতে পারি তাহলে আমরাও আপুর সাথে থেকে যাব। এ কথা শুনে সালমার বাবা বলে, কারো কোথাও যেতে হবে না, সালমাই এই বাড়িতে আসবে, এখান থেকেই স্বামীর বাড়ি যাবে। যখন সালমার হবু স্বামীর কোনো সমস্যা নেই তাহলে আমাদের আর কি। এ কথা শুনে সিকান্দার তো খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে। এদিকে সালমা এই কথা শুনে আরো চিন্তায় পড়ে যায়। সালমার বান্ধবী সালমাকে বোঝায় যে সিকান্দারই তোর জন্য অনেক ভালো, বীর তো নিজের মতো ভালোই আছে, তাই যা করবে একটু বুঝে শুনে কর। এরপর দেখা যায় সালমা অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল। সেই সময় দুজন ছেলে কলিগ সালমার ছবি তুলছিল আর আজে বাজে কথা বলছিল, যেটা লক্ষ্য করে তার বস। এরপর বস তাদের জিজ্ঞেস করে, এখানে প্রেজেন্টেশন দেখানো হচ্ছে আর তোমরা তাকে নিয়ে কথা বলে যাচ্ছ? সালমার পাশে থাকা কলিগ যে তার সাথে লন্ডন গিয়েছিল সে তখন উঠে বলতে থাকে যে লন্ডন গিয়ে সালমা যেই পরিশ্রম করেছে শুধুমাত্র একটা প্রজেক্ট সাবমিট করার জন্য, সেই পরিশ্রম তো তারা পুরো জীবন চাকরি করেও করতে পারত না। সে আরো বলতে থাকে, তোমরা শুধু ওই কাপড় নিয়ে মন্তব্য করার যোগ্যতাই রাখো। আর সালমা বিদেশ গিয়ে দেশের উন্নতির প্রজেক্ট হাতে নিয়ে ফিরেছে। এসব কথায় সবাই চুপ হয়ে যায়। বস এরপর তাদের দুজনকে আগামীকাল অ্যাপোলজি লেটার নিয়ে অফিসে আসার জন্য বলে। সালমাও তখন তার কলিগের কথায় খুব খুশি হয়। এরপরই সে চলে আসে তার বাসায়। সে ঘরে বসে অফিসের কাজ করছিল। সেই সময় সুবহান তার কাছে আসে আর বলে, আপনি যখন অফিসে ছিলেন তখন রাস্তগী এখানে এসেছিল, বলেছে 2 মাসের মধ্যে পুরো টাকা শোধ করতে না পারলে এই বাড়ি বেচে দিবে। সালমা এটা শুনে বলে, এভাবে কিভাবে বেচে দিবে? প্রতি মাসে ইন্টারেস্ট দেয়া হচ্ছে। সুবহান বলে, আমাকে মা আপনাকে বলার জন্য নিষেধ করেছিল। মা বলছিল এখন সালমার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে বাড়ির ঋণ কে শোধ করবে? সালমা বলে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, আমি ওনার সাথে কথা বলবো। সুবহান বলে, এসব আমার জন্যই হয়েছে তাই না? আপাকে বলতে শুনেছি আমাকে নেয়ার জন্য বাবা 3 বাচ্চার জন্ম দিয়েছিলেন, আর এই ঋণ নাকি আমার জন্যই হয়েছে। আমাকে কেন চেয়েছিল কে জানে। না আমার মধ্যে আপনার মতো বুদ্ধি আছে, না আপনার মতো আমি পরিশ্রমী। আমি ভেবে ফেলেছি আমি পড়ালেখা ছেড়ে দিব। এরপর সুরাজের ভাইয়ের সাথে দুবাই গিয়ে কাজ করব আর রাস্তগীর টাকা ওর মুখের উপর ছুঁড়ে মারব। সালমা তখন সুবহানকে আদর করে বলে, কবে এত বড় হয়ে গেছো বুঝতেই পারলাম না। তোমার আপু এখনো আছে, তুমি পড়াশোনাও করবে আর ক্রিকেটও খেলবে। তুমি ওয়াদা করেছিলে, তাই ওয়াদা ভাঙা যাবে না। সুবহানও তখন সালমার কথা মেনে নেয়। পরের দিন সালমা সোজা রাস্তগীর কাছে চলে যায়। সেখানে এক লোক রাস্তগীকে কিছু ইন্টারেস্ট দিচ্ছিল। সেই মুহূর্তে সালমা বলে, আপনাকে বলেছিলাম যা কথা বলতে হবে আমার সাথে বলবেন। আপনি তো 1 নম্বরের প্রতারক লোক দেখছি। আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন? এই কথা শুনে রাস্তগীর কাছে আসা লোকটি তাকে টাকা না দিয়েই চলে যায়। সালমা আরো কথা শোনালে রাস্তগী বলতে থাকে, ভালো একটা ছেলে পেয়েছো সিকান্দার, বিয়েটা করে নাও, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাদের বাড়িতে গিয়েছি। এই কথা শুনে সিকান্দার আমার কাছে এসে একটা চেক দিয়ে গেছে আর বলেছে বাকি টাকা বিয়ের পর শোধ করে দিবে, তাই আমার আর কোনো সমস্যা নেই। এ কথা শুনে সালমা খুবই অবাক হয়। পরের দিনই সে সিকান্দারের সাথে দেখা করে। সালমা বলতে থাকে, আপনি আমাকে লন্ডনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আপনি না বললে আমি লন্ডন যেতে পারতাম না। আপনি তখন আমার পাশে ছিলেন যখন পুরো লখনউ আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আর এখন আপনি আমার বাড়ির ঋণও শোধ করছেন। এগুলো তো আমার প্রতি আপনার দয়া দেখানো হয়ে গেল তাই না? আর দয়া করে আর যাই হোক সম্পর্ক হয় না, এবং মিথ্যা বলেও তো বিয়ে হয় না। এরপরই সালমা সিকান্দারকে সব খুলে বলে। এই সব কিছু শুনে সিকান্দার খুব কষ্ট পায়। তারপরেও সে নিজেকে শক্ত রেখে বলে, পরশু আমাদের বিয়ে, আর আপনি আজ আমাকে বলছেন আপনি অন্য একজনকে ভালোবেসে ফেলেছেন। আমি প্রথম দিনই আপনাকে বলেছিলাম আমাকে আপনি না করে দিন, তবুও অপমান করবেন না। কিন্তু আপনি তো এখন শুধু পরিবার না, বরং দুনিয়ার সামনে আমাকে অপমানিত করতে চাইছেন। যেখানে সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া শেষ, সেখানে যে শেরওয়ানি বিয়ের জন্য বানিয়েছি
তা তো আমি পড়বই, আর সবকিছুই হবে। পরশুদিন কাজী এসে যখন কবুল বলতে বলবে তখন সবার সামনে না করে দিবেন, অপমানিত যখন করবেনই তখন সবার সামনেই করবেন। এ কথা বলে সিকান্দার সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিত লন্ডন থেকে লখনউ চলে আসে সালমাকে খুঁজতে, কারণ সালমা চলে আসার পর থেকে মিতের জীবন যেন সাদা কালো হয়ে গিয়েছিল। তার আর কিছুই ভালো লাগছিল না। এমন হয়েছিল যেন সালমা যাওয়ার পর তার জীবনের সবকিছু হারিয়ে গেছে। জয়ার সাথে সময় কাটিয়েও সেই অপূর্ণতা রয়ে গিয়েছিল। এজন্যই সে চলে আসে লখনউ সালমার বাড়িতে। সেখানে এসেই সে সালমাকে ডাকতে শুরু করে। তখন সালমার বাবা ভাবে সে হয়তো সালমাকে ডিস্টার্ব করতে এসেছে, তাই সে মিতকে খুব মারে। এমনকি মিতের তো হাত থেকে রক্ত পড়তে শুরু করে। সেই সময় সালমা আসলে দ্রুত সে তার বাবাকে থামায় আর বলে মিত আমাদের লন্ডনের গাইড ছিলেন। এরপরই সে মিতকে নিয়ে হাসপাতালে যায়। আর তার হাত ব্যান্ডেজ করতে করতে মিত বলে, জানতে চাইলে না কেন এসেছি এখানে? সত্যি বলতে তোমাকে অনেক মিস করেছি, এজন্যই চলে এসেছি। সালমা তখন বলে, তাহলে কি বলতে চাইছো? মিত তখন বলে, চলো আমরা এক হয়ে যাই। সালমা জিজ্ঞেস করে, তাই নাকি? তারপর? মিত বলে, তারপর আর কি, একসাথে থাকবো। এ কথা শুনে সালমা সেখান থেকে চলে যায়। সে চলে আসে তার বান্ধবীর বাড়িতে। তার বান্ধবীর সাথে সে সবকিছু শেয়ার করে। বান্ধবী এসব শুনে বলে, এতদিন একটাকেও পছন্দ হচ্ছিল না, আর এখন দুজনকে রিজেক্ট করার মানে কি? এমন সময় সালমার দিল্লি থেকে একটা ফোন আসে। এরপরই বিয়ের দিন চলে আসে। একদিকে সিকান্দার বরযাত্রী নিয়ে আসে, অন্যদিকে মিত ব্যান্ড পার্টি নিয়ে আসে। কারণ লন্ডনে বসে সালমা বলেছিল সে ছোটবেলা থেকে এমন স্বপ্ন দেখেছে, তাই মিতের মনে হয় এইসব করলে হয়তো সালমা রাজি হয়ে যাবে। কিন্তু দুই পক্ষ তখন দুই পক্ষের মুখোমুখি হয়। সিকান্দারের লোক মিতকে মারতে চাইলে সিকান্দার না করে আর বলে এখন সালমাই ঠিক করবে সে কার সাথে যাবে। এই বলে সালমাকে ডাকতে পাঠালে দেখা যায় সালমা আসলে বাড়িতেই নেই। এই মুহূর্তে সালমা আছে রেল স্টেশনে। এই কথা শুনে সবাই চলে আসে সেখানে। সালমার বাবা তখন বলে, অনেক হয়েছে নাটক, এখন বাড়ি চলো তো। সালমা বলতে থাকে, হ্যাঁ বাবা, আসলেই অনেক হয়েছে, সমাজের কথা মতো চলা অনেক হয়েছে। এখন থেকে আমি নিজের মতো চলতে চাই, কারো কথার নিচে চাপা পড়তে চাই না। সালমা এরপর বাবনের কাছে গিয়ে তাকে ধন্যবাদ দেয় আর সাথে কষি এক থাপ্পড় মারে আর বলে, যেই সুইমিং স্যুটের পোশাক তুমি ভাইরাল করেছিলে না, তার জন্যই আমার দিল্লি থেকে মডেলিং এর অফার এসেছে। বিয়ের শাড়ি পরে মডেলিং করতে হবে। আমার পরনের কাপড়ের ছবি দেখে মেয়েরা ঠিক করবে তারা বিয়েতে কি পরবে। আর বাবা, আমি সেই টাকা দিয়ে, মানে নিজের টাকা দিয়েই আমাদের বাড়ির ঋণ শোধ করেছি। সালমার বাবা এসব শুনে বলে, তোমার ওই বেহাপনার টাকা আমার লাগবে না। সালমা বলে, আপনার জন্য আর দরকার না হলেও মায়ের অসুস্থতার জন্য আর সুবহানের ভবিষ্যতের জন্য দরকার আছে, আর বাকিটা না হয় আমি নিজের জন্যই রাখবো। সালমা এরপর সিকান্দারের কাছে গিয়ে বলে, আমি আপনার কথায় অনেক ইমপ্রেসড হয়েছিলাম, কিন্তু আপনি একটার পর একটা দয়া করে আমাকে তো ডুবিয়েই দিচ্ছিলেন। আর এরপর যখন সত্যটা আপনার সাথে শেয়ার করলাম, আপনি বললেন আমি তো বরযাত্রী নিয়েই আসব। এখন আপনি খুশি? এরপর মিতের কাছে গিয়ে বলে, তুমি তো বিয়ের জন্য তৈরি হওনি। যেদিন লখনউ এসে পুরোপুরি বিয়ের জন্য মনকে রাজি করতে পারবে সেদিন এসো বিয়ের প্রপোজাল নিয়ে। আর সিকান্দার সবসময় আমার বন্ধু হয়ে থাকবে। এ কথা বলতে বলতে সেখানে ট্রেন চলে আসে। সালমা বলে, আমি সিঙ্গেল আছি আর সিঙ্গেল সালমা হয়েই খুশি আছি। বিয়ে করে সমাজকে খুশি করে নিজেকে কষ্টের মাঝে রাখার ইচ্ছা আমার আর নেই। আমি এখন থেকে ফটোশুট করব দিল্লিতে। সেটা ভালো না লাগলে অন্য কিছু করব, সেটা মন না চাইলে অন্য কিছু করব। আর যখন বিয়ে করতে মন চাইবে তখনই করব, কারো কথায় বিয়ে করব না। এই বলেই ট্রেনে উঠে চলে যায় সালমা। সিকান্দারও সালমার কথা মেনে নেয় আর যাওয়ার সময় সালমাকে নিজের শেরওয়ানিতে থাকা ফুল দিয়ে বিদায় জানায়। আর এই সব কাহিনী সিকান্দার সেই স্টেজে দাঁড়িয়েই বর্ণনা করছিল। সিকান্দার বলে, এরপর একদিন লন্ডন ট্রিপে এলাম আর একটা বিল্ডিং এর নিচে শীতে জবুথবু হয়েছিলাম। তখনই আমার স্ত্রী মার্গেরির সাথে দেখা হয় আর সেই আমাকে উৎসাহ দিল এই পর্যন্ত আসার। সে না থাকলে হয়তো এসব কিছুই হতো না। আর সালমা এখন যেখানেই আছে অনেক খুশি আছে, আর তার খুশি আমি সব সময় কামনা করি। এই বলেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই তো ছিল সালমার জীবনের গল্প। সিঙ্গেল সালমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।